This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। শুভ দোল জানাই আপনাদের। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাকে নিয়ে সন্দেশখালী জুড়ে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। ত্রিমণি বাজার সহ সন্দেশখালীর একাধিক এলাকায় রেখার বিরুদ্ধে পোস্টার পড়েছে। একাংশ দাবি করছেন প্রার্থী হিসেবে রেখা পছন্দ নয়। অন্যদিকে রেখার প্রার্থী হওয়ায় খুশি আরও একাংশ। আবির রঙে নতুন প্রার্থীকে সেই অংশ মানে যারা রেখার এই প্রার্থী হওয়াতে খুশি হয়েছেন তারা রেখাকে বরণ করে নিয়েছেন। প্রার্থী হয়েছে ভালো কথা, কিন্তু তার বিচারধারা আমরা সমর্থন করছি না। যেহেতু আন্দোলন সবাই মিলে করেছেন, তো উনি এখন বলছে যে সন্দেশখালীর মহিলাদের না হলেও চলবে, আরও 6টা থানা আছে, তাকে ভোট দিয়ে তারাই জেতাবে, আমাদের ভোটের তার কোনো প্রয়োজন নেই। এটা উনি কোথায় বলেছেন? উনি আমাকে সকালে আমি ফোন করেছিলাম, হোয়াটসঅ্যাপ কলে এই কথাটা জানিয়েছেন। আপনাকে বলেছেন? হ্যাঁ। ও যেভাবে কথাগুলো বললো যে মানুষ একটা ধরাকে সরাজ্ঞান মনে করে না, একটা পদে যাওয়ার আগে এই কথাটা বলছে, পদে গেলেও কি বলবে। আমরা চাইছি ও প্রার্থী থেকে একদম বরখাস্ত হোক। কি হবে প্রার্থী? যেই হোক না কেন সেটা পরে বিচার হবে, বসে বিচার হবে, কিন্তু ও যেন না হয়। যে নিজের নাম ঠিক করে সই করতে পারে না, স্টেজে উঠে লোকের ভরসা দেবে কি করে? না, এটা ও লোকসভা কি বিধানসভা পরের কথা, ও নিজে একটা ফর্ম ফিল আপ করে দিতে পারবে যে এই জিনিসটা আমার কাছে এসছে, আজকে আমি পড়ে নিজে সই করব। যে ভালো করে কথা বলতে পারে না, সে এখন বলতে পারবে যে ও কোন ভোটে দাঁড়িয়েছে, লোকসভা কি বিধানসভার ভোটে দাঁড়িয়েছে, ও নিজে সেটা বলতে পারবে? তারপরে আমরা তো প্রার্থী হিসেবে মানবো কি? ও প্রার্থী হিসেবে আজকে দাঁড়িয়ে এতজন আমরা সন্দেশখালী সকল মায়েরা আন্দোলন করলাম বলে ও আজকের ওখানে পৌঁছাতে পারলো। এখনো একদিনও হলো না, জল গরম হলো না, ও তার আগে বলছে সন্দেশখালীর মা বোনেদের আমার চাই না। তাহলে এর পরে ও যখন এমপি হবে তখন আমাদের সাথে ও কি ব্যবহার করবে? ও তো ব্যবহারটাই ভালো না, ও তো 5টা মানুষের সঙ্গে চলতে পারে না। যে 5টা মানুষের সঙ্গে আগেই চলতে পারতো না, সে এখন প্রার্থী হয়ে সে 5টা মানুষের সঙ্গে চলবে কি করে? আমার কাউকে দরকার নেই, সন্দেশখালীর কোনো ভোট দরকার নেই। ওনার এটা একদম বলা ঠিক না। আমরা সবাই পরিশ্রম করেছি বলেই ওনাকে আজকের এই পথে দাঁড় করানো হয়েছে, নইলে ওনাকে দাঁড় করানো হতো না। আমাদের প্রথমে কোনো আপত্তি ছিল না, কিন্তু আজকে রেখাদি যেভাবে কথা বলেছে শুনলাম, কিন্তু আমাদের এখন মনে হচ্ছে না, আমাদের রেখাদির ওপরে ভরসা রাখতে পারছি না। আমরা শুনে খুব খুশি হয়েছি, কিন্তু তার পরবর্তীকালে এই কথাটা শুনে তো আমাদের মানে মন ভেঙে যাচ্ছে। তো ওই রকম প্রার্থী আমাদের দরকার নেই, প্রার্থী হবে আমরা পাল্টে দেবো। শুনলাম ইতিমধ্যে আমি শুনলাম যে আমি নাকি বলেছি যে সন্দেশখালীর ভোট আমার লাগবে না। আমি এই কথা তো বলিনি, আর সন্দেশখালীর ভোট আমার লাগবে না আমি কথা কখনোই বলতে পারবো না। কারণ সন্দেশখালীর মায়ের ভোট আমি কি নেব? সন্দেশখালীর মায়েদের মুখ হয়ে সন্দেশখালীর মায়েরা আমাকে এই অবধি পাঠিয়েছে, পৌঁছিয়েছে, তাই আমি এই কথা কোনো দিনও বলতে পারবো না। সন্দেশখালীর মায়ের জন্য আমি লড়তে লেগেছি, সন্দেশখালীর মায়ের সাপোর্টেই আমি এখানে এসেছি। সন্দেশখালীর মুখ আমি, কিন্তু সন্দেশখালীর যত মা আছে সবাই প্রার্থী। আজকে রেখাপাত্রে আপত্তি তো কারোরই ছিল না, থাকার কথাও নয়, কারণ সে আমাদের গ্রামের মহিলা, তাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। আজকে রেখাপাত্র নিজেই নিজেকে বিরোধী করে তুলেছে। এই প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে তার যা ব্যবহার গ্রামের মা বোনেদের প্রতি, সেই ব্যবহারই তাকে তার বিরোধী করে তুলেছে। এর জন্য রেখাপাত্র সম্পূর্ণ দায়ী। যারা প্রার্থী হয়েছে তারা লোকের দ্বারে দ্বারে যাচ্ছে ভোট ভিক্ষা করতে। আর আজকে রেখাপাত্রের কত সৌভাগ্য দেখুন, রেখাপাত্র প্রার্থী হওয়ার পরে এলাকা ছেড়ে চলে গেছে, আর সাধারণ মানুষ তাকে খুঁজছে। তাহলে এটা রেখাপাত্র সৌভাগ্য বলে আমি মনে করি। আর সেই রেখাপাত্র তাদেরকে ফোনে বলছে যে সন্দেশখালীর ভোটের আমার কোনো প্রয়োজন নেই। এটা খুবই দুঃখজনক। এটা সন্দেশখালীর মানুষকে অপমান করা। একাধিকবার ফোন করা হয়েছে, একাধিকবার, মানে একবার নয়, অন্তত যদি কাউন্ট করা হয় অন্তত 50 বার ফোন করা হয়েছে, ফোনটাও রিসিভ করেনি। ভোট আসে ভোট যায়। সন্দেশখালীর রামপুর ঘাটের হাল কোনোভাবেই ফেরে না। ভাটার সময় ঘাট থেকে 7 ফুট নেমে যায় নদী। একবার ভাবুন, কাঠের পাটাতন বেয়ে তখন চড়তে হয় নৌকোয়। বৃদ্ধ, অসুস্থ থেকে প্রসূতি সকলকেই নামতে হয় ওই পাটাতনে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতিদিন প্রায় 1,500 মানুষের যাতায়াত সেখান দিয়ে। রামপুর ঘাট থেকে জেরিয়াখালী পর্যন্ত সেতু হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি এখনো পর্যন্ত। কি করবে বলুন,
নাহলে তো জোয়ার না উঠলে তো আর হবে না। ব্রিজের প্রবলেম 100-200 প্রবলেম, এত ওঠার অভাব, মেয়ে ছেলে ফিলে বেটা ছেলে ফিলে উঠতে পারতেছে না। আর দুটো ঘাট বাড়ালে আমাদের একটু উপকার হতো। আমরা তো পাবলিক মানে কেউ তো উঠতে পারছে না। সব টাকা এখান থেকে নিয়ে যায়, ঠিক আছে, কোনো ডাক হয়নি, পারিনি বলে তো যাচ্ছি নি। আমি কখন এসছি রে বাবা, বাড়ি যাব, সে কি করে যাবো, দু একটা না আসলে আমি লাভতেও পাচ্ছি নি আর ওপারে উঠতেও পাচ্ছি নি বাবা, কি করবো কি বলবো, কোনো কাজ হচ্ছে না, সব খেয়ে বসে আছে। হ্যাঁ, এমনি 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 সব ধরা পড়ছে। মায়েদের সব পা ধরে হাত ধরে ঠ্যাং ধরে তুলতে হচ্ছে খাল থেকে। কি অবস্থা পড়ে যায় তোমার একটু হলে আসার সময়, অত আমরা হাত পাই আমাদের অত উঁচুর থেকে। পারাপারের জন্য যা অসুবিধা, ওখানে উঠতে গেলে কষ্ট। খেয়েই গেল, একটা কোনো উন্নয়ন করলো না, কষ্ট তো হয়েছে বিশাল। ভালো করে একটা সুন্দর করে একটা ব্রিজ করে দিন, রুগী টুগি নিয়ে আসা যায় না, হসপিটালে যাওয়া যায় না। এইভাবে সুবিধা হচ্ছে, এই মেয়েরা শাড়ি পরে পরে এইভাবে উঠতে পারে নাকি? উঠছে তো কি করব, কষ্ট করতেই হচ্ছে আমাদের। কিছু কিছু ঘাটের অবস্থা আমাদের খারাপ একটু আছে, তো সেটা আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট যে বোর্ড আছে ওনারা সেটা অলরেডি আমাদের সঙ্গে যা কথা হয়েছে যে টিপিআর তৈরি করছে। এছাড়াও আমরা যে 5th স্টেট ফিনান্স কর্পোরেশন থেকে আমরা একটা অ্যালটমেন্ট পেয়েছি, সেখানেও আমাদের বিভিন্ন ঘাটের একটা ডেভেলপমেন্টে কাজ শুরু হচ্ছে। তো আপনি যেটা স্পেশালি রামপুর বললেন সেটা আমি দেখে নেবো, এটা ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বা আমাদের ডিস্ট্রিক্ট হায়ার অথরিটির সঙ্গে আমি কথা বলে নেবো। আর রামপুরে ওখানে আবার একটা জায়গা নিয়েও সমস্যা আছে, আমরা আগেও ডেভেলপমেন্টের জন্য ওখানে একটা প্ল্যান হয়েছিল, তো জায়গা নিয়েও সমস্যা আছে। অন্যদিকে দেওয়াল দখল ঘিরে ভাঙড়ে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইএসএফ তৃণমূল বচসা হাতাহাতিতে ধুন্ধুমার কাণ্ড, সেখানে সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজনের মাথা ফেটে গিয়েছে। আইএসএফের দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দোলের দিন সকালে জিরানগাছায় একটি বাড়িতে দেওয়াল লিখন চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস। আইএসএফ দাবি করছে ওই দেওয়াল তাঁদের বাড়ির অনুমতি নিয়েই দেওয়াল লিখন, পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। দেয়ালগুলো চুনটানা ছিল বা আইএসএফ বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। আমাদের ছেলেরা দেয়াল লিখনের কাজ করছিলেন, এমতো অবস্থায় এসে আইএসএফের কিছু দুষ্কৃতী এবং ওই বুথের যারা আইএসএফের সদস্য এবং যারা নেতৃত্ব দেয়, তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে, সে দেয়াল লিখনের কাজ করছিল, তাকে এসে মারধর করে। অন্যদিকে ভাঙড়ে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা। এই তৃণমূল আইএসএফের যে সংঘর্ষের কথা আপনাদের বললাম, সেক্ষেত্রে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। সৃজন আজ পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। সৃজন কি বলছেন শোনাই আপনাদের। আইএসএফের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, রক্ত ঝরিয়ে লড়েছে। তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না? 100 বার দাঁড়াবো। আমরা সব একসাথে আছি, আমাদের লড়তে হবে। আমি যা শুনলাম এখানে এটা প্রথম না, ভাঙড় 2তেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে, এরকম তারপরে আজকে এইটা। তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে, পাল্টা ব্যাকল্যাশ আসবে মানুষের, সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে। কেউ ওইটা চাইছে না। আমরা আইনের উপর সকলে ভরসা রাখি, গণতন্ত্রে বিশ্বাস করি। অন্যদিকে ডায়মন্ড হারবারে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে মরিয়া নওশাদ সিদ্দিকী। মনস্থির করেছি সেখানেই লড়বো, এমনটাই তিনি বলেছেন। কোথায় বলেছেন? হ্যাঁ, TV9 বাংলায় এক্সক্লুসিভলি। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে কনফিডেন্ট শুনিয়েছে নওশাদ সিদ্দিকীকে। কি বলেছেন তিনি আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে শোনাবো আপনাদের। নর্মালি আমরা এইখানে এই না বললেই নয়, যখন কথাবার্তার জায়গায় আসি তখন একটা অন্য ধরনের কথাবার্তা হয়, যে কথাবার্তাটা লোকজন শোনেন এই জন্যে যে তারা চান এটা জানতে যে যেটা সামনাসামনি অফিসিয়াল স্টেটমেন্ট, তার পেছনে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন নওশাদ সিদ্দিকী, এই মুহূর্তে আপনি মানে গোটা বাংলায় আপনার ওপর একটা বড় ফোকাস। রাজনীতিতে আপনি ব্যতিক্রমী চরিত্র, কারণ বিরোধীদের মধ্যে বাইনারির বাইরে, মানে বিজেপি আর তৃণমূলের বাইরে একমাত্র আপনিও হচ্ছেন ওখানে বিরোধী একজন বিধায়ক বিধানসভায়। এবার সেইখান থেকে দাঁড়িয়ে লোকসভা এবং সেখানেও ফোকাস আপনার বিরুদ্ধে, আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না, এইটা হচ্ছে আসল প্রশ্ন। দেখুন, আমি প্রথম দিন যখন ঘোষণা করেছি যে জায়গায় ছিলাম, যে এনার্জি নিয়ে বলেছি, আজকেও আমি আপনার স্টুডিওতে বসে ওই এনার্জিতে আছে আমার, আমি কন্টেস্ট করতে প্রস্তুত আছি। অনেকে অনেক রকমভাবে বলছেন বাইরের লোক যে শক্ত হ্যান
বিশাল পাওয়ারফুল। তখন গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে পছন্দ করি আর গণতান্ত্রিক প্রক্রিয়াতেই লড়াই করব। সুতরাং কে কত পাওয়ারফুল তার থেকে বড় কথা হচ্ছে আমার গণতন্ত্র রক্ষার লড়াই। আমি প্রস্তুত আছি। এবার দলের একটা অভ্যন্তরীণ ব্যাপার থাকে, রাজ্য কমিটি হয়তো অন্যদের মতো অত বড় দল না হলেও ছোট একটা দল হলেও তারও একটা গণতন্ত্র আছে, পরিকাঠামো আছে, রাজ্য কমিটি আছে, সেখানে একাধিক মতামত উঠে আসছে। বেশ কিছু মতামত উঠে এসেছিলো পক্ষে বিপক্ষে, হলে কি লাভ কি লস, এরকম করে সেটাকে রাজ্য কমিটির ইভেন আমাদের যেদিন ফার্স্ট লিস্ট আউট হয় তার আগের দিনে আমাদের মিটিং ছিল, সেখানেও আমি বললাম এক প্রকার পিড়াপিড়ি বলে যে আমি কন্টেস্ট করতে চাই। কারণ হচ্ছে কাউকে তো লড়াইটা করতে হবে, তার বিরুদ্ধে অনেকে লড়াই করতে ভয় পায়, অনেকে এড়িয়ে যায় বা অনেকে সুকৌশলে একটা সম্পর্ক রেখে পিছিয়ে যায়, কিন্তু কাউকে তো একটা লড়াই দিতে হবে। সেই আমি এক প্রকার পিড়াপিড়ি করেছি। আমাকে অবশেষে তারা আমাদের এই কমিটির মধ্যে থেকে আলোচনা করে আমাকে যেটা আমাকে উত্তর দিয়েছে যে ওটা 7th ফেজ ইলেকশন আছে, আমরা আরেকটু ভাবি। কারণ দুটো মত হয়ে আসছে, একদিকে যেমন আমাদের বাকি সিটগুলো নিয়ে ভাবছে, ঠিক একইভাবে ডায়মন্ড হারবারকে নিয়ে ভাবছে, সেখান থেকে জিতিয়ে আনতে হবে এবং আনতে গেলে যে সময়টা, যে পরিশ্রমটা, যে ওখানে মেকানিজম লাগবে, সেই অর্থে বাকিগুলোতে কতটা থাকবে না থাকবে, এই নিয়ে একাধিক মতামত। বা ওখান থেকে আমরা অবশ্যই লড়াই করছি, মানে তো জিতবার জন্যই লড়াই নামবো। সে জিতিয়ে যে গেলে বাকি এখানে কোথায় কতটুকু থাকছে, রাজ্য রাজনীতিতে কি অবস্থা থাকছে, অন্য জায়গায় কম জোর পড়ে যাবে, এইসবগুলো একটা থাকার পরে আমাকে অবশেষে আশ্বস্ত করছে যে 7th ফেজ ইলেকশন আর একটু আমরা ভাবতে দাও। ভাববেন তো ঠিক আছে, কিন্তু যেহেতু ঘোষণা করে দিয়েছেন, এরপর যদি আপনি না দাঁড়ান তাহলে তো এটা দাঁড়াবে যে কোথাও গিয়ে কাউকে সুবিধা করে দেওয়ার জন্য আপনারা সরে গেলে। না, ব্যাপারটা হচ্ছে রাজনীতির ময়দানে এসেছি শুরু থেকেই যেন আমাদের নামে এই ট্যাগটাই চলে, কাউকে নাকি সুবিধা করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে। কখনো বলে বিজেপিকে সুবিধা করার জন্য এসেছি, তো কখনো বলবে আবার অন্য কাউকে সুবিধা করার জন্য। কার সুবিধা কার অসুবিধা হলো সেই মাপার জন্য তো রাজনীতির ময়দানে আসেনি। যেভাবে চাকরি চুরি হয়েছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, বালি, কয়লা যেভাবে চুরি হয়েছে, যেটা গরু পাচার মানে বিদেশে এরকমভাবে এক্সপোর্ট করা যায় না বা অবৈধভাবে যেভাবে পাচার করেছে, এটা হচ্ছে বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, গরিবের রেশন চুরি হয়েছে, বিভিন্ন যখন প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তারপরে যে তাদের জন্য যে রিলিফের জন্য ফান্ড এসেছে সেটা চুরি হয়েছে, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সুতরাং কে কার লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা আমরা তো মাপার জন্য রাজনীতির ময়দানে আসিনি। দিনের শেষে পেটে ভাত পড়ছে কি পড়ছে না, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর কে আর কার লাভ কার লস হিসাবে তো আমরা দেখতে গেলে হবে না। আজকে সাংবাদিক স্বাধীনতায় বলুন না 161তম স্থানে দাঁড়াচ্ছে। সাংবাদিক স্বাধীনতায় আমরা কোথায় আজকে মানে আমরা যে গণতন্ত্রে বসবাস করি, পৃথিবীর সর্ববৃহত্তর গণতন্ত্রতে আমরা বিলং করছি, আমরা গর্ব করে বলি। আর 180টা দেশকে সমীক্ষা চালিয়ে 161টিতে আমাদের সাংবাদিক স্বাধীনতায়, তো এর বিরোধিতা করতে হবে। সুতরাং কার লাভ কার লস হচ্ছে সেই মাপার জন্য রাজনীতির ময়দানে আসেনি। কিন্তু যেটা আপনারা করতে এসেছিলেন এবং যেখান থেকে আপনাদের শুরু, যে আপনারা বলেছিলেন যে আপনারা এমন একটা শক্তি, শুধু সংখ্যালঘু নয়, তার সঙ্গে সঙ্গে যারা মানে পিছিয়ে পড়া যারা আছেন তাদের সবাইকে নিয়ে, প্রান্তিক সবাইকে নিয়ে। এই যে গোটা মানে শাহজাহান শেখের কাণ্ড কারখানা, সন্দেশখালির যাবতীয় কিছু, আইএসএফকে কোথাও দেখা গেল না। বিজেপি গেছে, সিপিআইএম শুরুতে গেছে, আইএসএফকে কোথাও দেখা যায়নি। আপনারা দেখিয়েছেন, হয়তো আপনি বড় দায়িত্বে আছেন বলে আমাদের পার্টির ছোট সেটাকে হয়তো নজরে আসেনি। আপনারাও দেখিয়েছেন খবর। সর্বপ্রথম আমাদের টিমকে প্রথম আমরা পাঠিয়েছিলাম, রাজ্য কমিটির একটা প্রতিনিধি দল সন্দেশখালি যেতে চেয়েছিল, তাদেরকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে। তারপরে পরই আমরা এসপি ডেপুটেশন দিয়েছি, সেখানে আমাদের হাজারের উপরে লোককে আমাদের ওখানে ওই এলাকার লোকজনকে একত্রিতকরণ করে জমা দিয়েছি, এসপি ডেপুটেশন দিয়েছি এবং লোকাল থানায়, উত্তর 24 পরগনায় বেশ কিছু থানায় আমাদের ডেপুটেশন দিয়েছি। পরিশেষে আমি যখন যেতে চেয়েছিলাম তখন আপনারাও দেখেছেন 151 দিয়ে দেখে সিআরপিসি আমাকে দেখে প্রিভেন্টিভ অ্যারেস্ট আমাকে করিয়েছে। আমরা আমাদের যতটা ক্ষমতা আছে সেই মতো আমরা লড়াই করেছি। শুধুমাত্র সন্দেশখালি নয়, আপনারা দেখেছিলেন, আপনারা হয়তো দেখিয়েছেন চোপড়াতে চা বাগানে যেভাবে তৃণমূলী দুষ্কৃতীদের দ্বারা আদিবাসী সমাজের মানুষ আক্রান্ত হয়ে গিয়েছিল, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, রান্না করবে চাল ডাল হাঁড়ি যা ছিল সব নিয়ে পালিয়ে গিয়েছিল, বাচ্চাদের বই খাতাও ছাড়েনি, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমরা। আনিস থেকে শুরু করে যেখানে যা অন্যায় হয়েছে আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখানে শাহজাহান শেখ বলে নামটা আসছে বলে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি তো ডে অন থেকে বলে আসছি, সমস্ত যে অন্যায় হয়েছে
জমি চুরি থেকে শুরু করে মা বোনদের সন্দেশকারী যে অত্যাচার হয়েছে তার মাস্টার মাইন্ড হচ্ছে শাহজাহান শেখ। ওর নেতৃত্বে এবার শিবু উত্তমরা হচ্ছে ওনার সাঙ্গপাঙ্গ, এদের দ্বারাই হয়তো সংগঠিত হয়েছে, কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছে শাহজাহান শেখ। কোনো মতেই না তাকে বাইরে রাখা হয়। শুধু শাহজাহান শেখ নয়, এই ধরনের এখন যারা আছে, যারা 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সে যাদের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম আছে, যেমন শওকত মোল্লা থেকে শুরু করে আরও আছে, এদেরও বাইরে রাখা যাবে না। এ তো বারবার আমরা বলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। নমস্কার। পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 4 কিশোর। রং খেলার পর গঙ্গায় স্নান করতে নামেন তারা। সে সময় হঠাৎই গঙ্গায় বান এলে তলিয়ে যায় 4 বন্ধু। একজন সাঁতরে পারে উঠলেও নিখোঁজ বাকি 3 জন। নিখোঁজ 3 কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দফতরের। প্রত্যেকেই পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের শ্যামাদাস রোডের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইমিডিয়েট ডুবুরি পাঠান, আমাদের লোকেরা আসলো, কিন্তু আমরা 4 জন শুনেছি, একজন তো উঠেছে, মানে একজন পাওয়া গেছে, 3 জনকে এখনো নিখোঁজ পাওয়া যাচ্ছে না। বয়স আনুমানিক 14, 15, 16, 17-এর মধ্যে সব। এখনো পর্যন্ত এখন তো জোয়ার চলছিল এতক্ষণ ধরে। জোয়ার না, বানও এসছিল ওই সময়টা, মানে সাঁতার জানতো না, বাড়িতে না জানিয়ে এসছে। কোথাকার বাসিন্দা? আমাদের 6 নম্বর ওয়ার্ডে শ্যামারাজ ব্যানার্জি রোডের বাসিন্দা। আক্রান্ত কাঁকুরগাছির বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সরকার। দোলের সকালে বিশ্বজিৎ সরকারের ওপর হামলার অভিযোগ। বাড়ির সামনেই বিশ্বজিতের ওপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিশ্বজিৎ সরকারের। বিশ্বজিৎ সরকার নিহত অভিজিৎ সরকারের দাদা। অভিজিৎ খুনে অভিযুক্তরাই হামলার পিছনে দায়ী বলে অভিযোগ করছেন বিশ্বজিৎ। নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিশ্বজিতের পরিবারের লোকজন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানাতে চলেছেন বিশ্বজিৎ সরকার। পরেশ পালের রিলেটিভ এবং এই খুনি আসামির পরিবার, তারা সঙ্গে অসিত চৌধুরী যে রয়েছে, তারা মিলিতভাবে এসে আমাদের ওখানে সঙ্গে সঙ্গে, যেহেতু গলির পেছনে ব্যাক সাইড আর সামনে পুলিশ আর সিআরপিএফ রয়েছে, এই সুযোগ নিয়ে ওখানে মারধর করে এবং আমাদের প্রথমেই আমাদের বলে যে এক ভাইকে মেরেছি ভোটের সময়, এবার ভোট আসতে না আসতে তোদেরও মারবো, বিজেপি করা দেখবি, বিজেপি করা ছুটিয়ে দেবো বলেই মারধর শুরু করে। এবং তার মধ্যে আওয়াজ চিল্লামিল্লি হতো, সিআরপিএফ তখন চলে আসে, পুলিশ সেখানে দাঁড়িয়েছিল। এবার তার মধ্যে তারা গালাগালি দেয়, হুমকি দিচ্ছিল, পুলিশ তো দাঁড়িয়ে। দোলের দিনেও ধর্নায় 2014 টেট চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ধর্নায় 2014 টেট চাকরি প্রার্থীরা। কালো কাপড় নিয়ে চাকরির দাবিতে অনড় তাঁরা। নানা রঙের আবিরের রঙের মাঝেও কালো রং নিয়ে প্রতিবাদে অবস্থান তাদের। নিয়োগের দাবিতে সরব 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। আপনারা দেখছেন সেই ছবি। 2014 টেট চাকরি প্রার্থীরা, প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা আজকে এই অভিনব প্রতিবাদ করেন। প্রতিশ্রুতি ক্রস প্রতিকার চাই বলে আজকে এই রঙের উৎসবের দিন তারা কালো কাপড় গায়ে বেরঙিন প্রতিবাদ করলেন। তাদের প্রতিবাদের রং কালো, তারা আজ আরও একবার বুঝিয়ে দিলেন। দোলের দিনেও, এই রঙের উৎসবের দিনেও ধর্নায় 2014 টেট চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আজ তারা প্রতিবাদে বসেন। শোনাবো তারা কি বলছেন। আমাদের এই সমস্ত রং কেড়ে নিয়েছে বর্তমান সিস্টেম, বর্তমান সরকার। আচ্ছা বলেন তো, আমাদের ঘর নেই, আমাদের সংসার নেই, এদের কি মনে হয় না আমরা সংসার করব? এদের কি মনে হয় বিয়ে থাকা করবো? এদের ছেলে মেয়ে নেই, এই কেন আমরা এই প্রহসন করব? দীর্ঘ 10 বছর ধরেই আমরা আমাদের জীবন থেকে সমস্ত রং হারিয়ে গেছে। আমরা আমাদের বঞ্চনার কালো রঙেই আমরা রয়েছি। আমাদের জীবন থেকে সমস্ত সুখ, আশা, আকাঙ্ক্ষা হারিয়ে গেছে আজ 10 বছর ধরে, শুধু বঞ্চনার রং। আমরা বেকার, আমাদের পয়সা নেই, রং কেনারই পয়সা নেই, রং মাখাবো কি। অন্যদিকে ডেবরাতে কংসাবতীর ওপর অস্থায়ী সেতু, সেটা ভেঙে পড়ল। ট্যাবাগেড়িয়া সেতু, সেই সেতু ভেঙে চরম বিপত্তি। নদীর 2 পারের সংযোগ আপাতত বন্ধ। হঠাৎ করে কংসাবতীর জল বেড়ে যাওয়ায় সেতুটি ভেঙে পড়ে। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়।